ইতিহাসের বাঁক বদলে দেয়া জুলাই শুরু, গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণের অঙ্গীকার। প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত, রংপুর থেকে দেশ গড়ার পদযাত্রা এনসিপির। জুলাই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। সরাসরি সম্প্রচার করা হবে বিটিভিতে। সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির। জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুর দিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বাড়াতে অভিন্ন অঙ্গীকার। এবং মাঝপথে লক্ষ্যমাত্রা কমিয়েও রাজস্ব আদায়ে ঘাটতি ১ লাখ কোটি টাকার বেশি। অর্থ বছরের শেষ সময়ের অচলাবস্থাকে দুষছেন ব্যবসায়ীরা। নতুন বছরেও সংকট বাড়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। সেখানকার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছে তার কাছে। ওয়াসি, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ গণ অভ্যুত্থানের 16 জুলাই 2024 সালে তার আত্মত্যাগের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় এক গণ আন্দোলনে। আজ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত নতুন রাজনৈতিক দলের জুলাইব্যাপী কর্মসূচি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা কিছুক্ষণের পরেই শহীদ আবু সাইদের সমাধিস্থল, যেখানে আমরা দাঁড়িয়ে আছি রংপুরের পীরগঞ্জ উপজেলায়, সেখানে তারা উপস্থিত হবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তারা পীরগঞ্জে এসে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে শহীদ আবু সাইদের বাড়ি, যেটা বাবুনপুর জাফরপাড়া, এখানে এসে তারা তাদের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে তাদের এই মাসব্যাপী কর্মসূচি শুরু করবেন। এবং শুধু এখানেই শেষ নয়, এখানে কবর জিয়ারতের পর এনসিপির নেতাকর্মীরা চলে যাবেন গাইবান্ধাতে। সেখান থেকে শুরু হবে পদযাত্রা। সেখান থেকে গাইবান্ধা থেকে পদযাত্রার পরে তারা আবারও রংপুরে আসবেন। রংপুরে যেখানে আবু সাইদের যেখানে তাকে হত্যা করা হয়, সেই স্থানটি পরিদর্শন করার পরে সেখান থেকে আবারও একটি পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এবং রাতে রংপুরে গণসংযোগ করবেন এনসিপি নেতাকর্মীরা। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবু সাইদের কবরের সামনে এবং আমরা তার বাড়ির ভিতরেও গিয়েছিলাম। আমরা তার বাবা মার সঙ্গে কথা বলেছি এবং আবু সাইদের পরিবার যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে যেটি চাচ্ছেন যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদ আবু সাইদ যে কারণে আত্মত্যাগ দিয়েছেন, সেই বৈষম্যহীন বাংলাদেশ যাতে তারা দেখতে চান, তারা সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং তারা একই সাথে তারা এই দাবি করছেন যে শহীদ আবু সাইদকে যারা হত্যা করেছে এবং তার হত্যার সঙ্গে যারাই সংশ্লিষ্ট তারা বিচার তারা দেখতে চান। তো এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করেছে ছাত্রদল। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। তারা বলেন, গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়, এটি আপামর ছাত্র জনতার সংগ্রামের স্বপ্ন পূরণে আগামীতেও ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান তাদের। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গেয়ে ওঠেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রক্তাক্ত জুলাই স্মরণে শহীদ মিনারে এই আয়োজন করে ছাত্রদল। অংশ নেন বিএনপির অন্যান্য সহযোগী সংগঠন ও কেন্দ্রের জ্যেষ্ঠ নেতারা। জাতীয় সঙ্গীতের পর শত শত মোমবাতি জ্বালিয়ে তারা স্মরণ করেন জুলাইয়ে প্রাণ দেয়া শহীদদের। জুলাইয়ের প্রথম প্রহরে গণ অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। এ সময় সংগঠনটির সভাপতি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবেন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সকল ছাত্র দলের নেতা কর্মীরা সেই অকুতভয় চিত্তে রাজপথ থেকেই
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবই। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। আগামীতেও সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরী হয়ে থাকতে হবে। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের ছাত্র সমাজ তোমাদের আকাঙ্ক্ষা যাতে হারিয়ে না যায় সেটার জন্য ওই মোমবাতি প্রজ্বলনের মতো তোমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকতে হবে। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদদের আত্মত্যাগকে মনে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, বাধা এলেও থেমে থাকা যাবে না। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন নেতারা। 1 বর্ষ পূর্তি হলো। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা পুরো জুলাই যাত্রা ছিল চরম উৎকণ্ঠা, আতঙ্ক আর দৃপ্ত সাহসের নাম, যেটির ইতি ঘটে 5 আগস্ট। বাংলার আপামর ছাত্র জনতার কাছে যে দিনটি 36 জুলাই নামে পরিচিত। আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়করা বলছেন, জুলাইয়ের মাঝামাঝিতে রংপুরে আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে কোটি বিরোধীর মতো অরাজনৈতিক একটি আন্দোলন রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। হাসান ওয়ালির প্রতিবেদন। 3 আগস্ট শহীদ মিনারে এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলনে 1,500-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। শুরু হয় নতুন ইতিহাস। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলছেন, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার পতন। আমাদের কাছে সবসময় স্বপ্ন ছিল কোনো একটা সুযোগ আসলে অবশ্যই শেখ হাসিনার পতনের দিকে আমরা আগাবো। 16 তারিখ দিবাগত রাতে যখন ছাত্রলীগকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার পতনের প্রথম ধাপ শুরু হয়ে যায়। গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন, দীর্ঘদিনের দুঃশাসনে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সাধারণ মানুষের। সামগ্রিকভাবে তখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায় এবং আমরা মনে করি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সন্তানদের যখন তারা জীবন দিতে দেখলো, রক্ত দিতে দেখলো, তাদের ভয়টা কেটে গেল এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে আসে এবং দিন শেষে এটা অভ্যুত্থানের দিকে যায়। তরুণরা যদি জেগে ওঠে। গণঅভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলাম উত্তাল সেই সময়ের স্মৃতিচারণায় বলছেন, জুলাইয়ের অংশীজনদের অনৈক্যের কারণে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো, তবে হাল ছাড়তে রাজি নন তিনি। আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা ঐক্যমত থাকবে, সবাই একসাথে এই কাজটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এজেন্ডাগুলো ভাগ হয়ে যায়, অনৈক্য তৈরি হয়েছে, ফলে প্রত্যাশা পূরণ হয় নাই। এই যে আমরা বলতেছি জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই বা একটা হতাশা আসলে আছে সবার ভিতরে, এটাই প্রমাণ করে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা অনেক বড় ছিল। অন্যায় আর অবিচারকে বাংলার মানুষ যে অনন্তকাল ধরে মেনে নেয় না, তারই জলজলে উদাহরণ 2024 সালের জুলাই। যে জুলাইয়ের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক পাটাতনকে নতুন করে নির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন দেখার বিষয়, নতুন বন্দোবস্তের পথে কতটুকু হাঁটতে পারে বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে রক্তাক্ত জুলাই। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গত বছর জুলাইয়ে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন, যার শেষ পর্যায়টি ছিল গণ অভ্যুত্থান। বিস্তারিত মায়মুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বঞ্চনা থেকে মুক্তি পেতেই লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্রে শুরু থেকেই সরকারি চাকরিতে জারি ছিল কোটা প্রথা। এক পর্যায়ে সেই কোটা দাঁড়ায় 56%। বছর 6 আগে 2018-তে 56% পদে কোটার ভিত্তিতে নিয়োগের বিরোধিতা করে শুরু হয় কোটা আন্দোলন। 6 বছর আগের সেই আন্দোলন নতুন মাত্রা পায় 2024-এ এসে। 5 জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র জারি করেন আদালত। রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
6 জুন আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুদিন বিরতি দিয়ে 9 জুন আবারও মাঠে নামেন তারা এবং সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামেন আন্দোলনে। 1 জুলাই থেকে শুরু হয় লাগাতার কর্মসূচি। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। 24-এর 1 জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে 4 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার আহ্বান জানান শিক্ষার্থীরা। জুলাইয়ের প্রথম দিনটি নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবে। গত 24 জুন শুনানির জন্য এই দিন ধার্য করেছিল আদালত। মামলার আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিযুক্ত করে ট্রাইব্যুনাল। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শেখ হাসিনার মামলার অভিযোগ গঠনের শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে আজ। এরই মধ্যে একজন আসামি যিনি এই মামলায় গ্রেফতার আছেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকের এই অভিযোগ গঠনের শুনানিটি আমরা যতটুকু জানতে পারছি যে সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে। এছাড়া ইউটিউবেও আজকের এই যে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির যে কার্যক্রম সেটি দেখানোর ব্যবস্থা প্রসিকিউশন থেকে রেখেছে। একটি লিঙ্কের মাধ্যমে তাদের যে প্রসিকিউশনের যে ভেরিফাইড পেজ সেখান থেকে এটি সরাসরি সম্প্রচার করা হবে। আর যেটি বলে রাখি যে এর আগে গত 1 জুন শেখ হাসিনা সহ এই 3 জন আসামির বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। 5টি অভিযোগের মধ্যে মূল যে অভিযোগ সেটি হচ্ছে যে জুলাই আগস্টের যে আন্দোলন চলাকালে শেখ হাসিনা গণহত্যা যে উস্কানি দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এটির সুনির্দিষ্ট অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে বাকি 2 আসামির বিরুদ্ধে আনা হয়েছে এবং বাকি যে 4টি অভিযোগের মধ্যে যেটি বলা হয়েছে যে জুলাই আগস্টের যে আন্দোলন 3 সপ্তাহে সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। সকল দায় দায়িত্ব সুপিরিয়র কমান্ড হিসেবে অপরাধের নিউক্লিয়াস হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপর বর্তায় এবং তাদের যে অপরাধ সেই অপরাধের একাধিক প্রমাণ, দালিলিক প্রমাণ রয়েছে। যেমন একই সঙ্গে টেলিফোনে হত্যার নির্দেশ দেওয়া থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় যে কোর কমিটির বৈঠক হতো, যেটাকে প্রসিকিউশন গ্যাং অফ 4 বলছেন, এই সমস্ত সকল দালিলিক প্রমাণ কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশনের মধ্যে দাখিল করেছে এবং অভিযোগ প্রমাণের সপক্ষে যত ধরনের আলামত দরকার সব ধরনেরই তথ্য প্রমাণ ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাজির করেছে, এটি প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। আর একটি তথ্য দিয়ে শেষ করব যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের 3টি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এর মধ্যে এই 3টি মামলায় মোট আসামির সংখ্যা হচ্ছে 41 জন, কিন্তু এর মধ্যে পলাতকই আছেন 32 জন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সময় সংবাদে আরও থাকছে। স্বামীর কাছে চাঁদা না পেয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ। ভোলার তজুমুদ্দিনে 11 জনকে আসামি করে মামলা। ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি।
আগামী বছরের শুরুতেই দেশে নির্বাচন হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় দুজনের ফোনালাপ হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, দুই দেশের বাণিজ্য, শুল্ক, রোহিঙ্গা সংকট, চলমান সংস্কার নিয়েও আলোচনা হয়েছে 15 মিনিটের ফোনালাপে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ হল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টার দিকে তাদের মধ্যে শুরু হয় আলোচনা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দুই দেশের বাণিজ্য, শুল্ক, রোহিঙ্গা সংকট, চলমান সংস্কার কার্যক্রম ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। আলোচনার শুরুতেই বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য ও রেমিটেন্সের শীর্ষ উৎস তুলে ধরে উভয় নেতা দ্রুত শুল্ক জটিলতার সমাধান প্রত্যাশা করেন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পথ প্রশস্ত হবে বলে আশা ব্যক্ত করেন তারা। নির্বাচন কমিশন উপযুক্ত সময় আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন হবে। এই অবস্থায় চলমান রাজনৈতিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে বলে মার্কো রুবিওকে প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টা। আগে সরকার নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, কমিশন পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার কাজ করছে। রুবিও বাংলাদেশের সংস্কার এজেন্ডা এবং আগামী বছরের শুরুতে নির্বাচনের পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছে প্রেস উইং। রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত রাখায় মার্কো রুবিওকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা আগের চেয়ে ভালো অবস্থায় আছে। 15 মিনিটের এই ফোনালাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছে প্রেস উইং। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র থেকে নিখোঁজের 19 দিন পার হলেও উদ্ধার হয়নি দুই কিশোরী আশা ও নিতু। এমন ঘটনায় উৎকণ্ঠা তৈরি হয়েছে জনমনে। এদিকে উদ্ধার হওয়া অন্য দুই কিশোরীর মধ্যে একজনের অভিযোগ, গণমাধ্যমে কথা বলায় আবারও নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে সমাজসেবা অধিদপ্তর। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। গত 12 জুন রাতে রংপুর সমন্বিত বালিকা শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ হন কিশোরী নিতু, স্মৃতি, কৃতি ও আশা। তাদের মধ্যে দুজন ফিরে এলো, এখনও নিখোঁজ নিতু ও আশা। ফিরে আসা কিশোরী স্মৃতি আক্তারের অভিযোগ, পালিয়ে রক্ষা পেলেও গণমাধ্যমে কথা বলায় পুনরায় তার চুল কেটে দেওয়া হয় কেন্দ্রেই। সেদিন রাতে পালে আসছে, আসার পরে আমি তুলি না ওদেরকে, বলি তুমি যাও শেখ রাসেলে থাকো। বলে তুমি মা জানো না এখানে অনেক ঘটনা। আমি বললাম শুনবো না কোনো কথা। 4টা মেয়ে আমাকে জোর করে ধরে কই কি আপনি তো আমার মায়ের মতন, আমাকে বাঁচান। ঘুমাইছিলাম, আমার চুল কাটছে। কাটার পরে দ্বিতীয় দিন আমি অসুস্থ হয়ে গেছি, হাত পা উঠাতে পারি না। ম্যাডামকে বলছি, ম্যাডাম আসি দেখছে। 25 জুন রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্মৃতির জবানবন্দি গ্রহণ করে মা মুক্তি বেগমের জিম্মায় দেন। কোর্ট অর্ডার দিয়েছে যেই ভিকটিম আবেদন মতো তার মায়ের কাছে থাকবে, মার কাছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। তবে সমাজসেবা অধিদপ্তর নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছে। আর নিখোঁজ দুই কিশোরীকে খুঁজে বের করতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এটা সম্পূর্ণ মিথ্যা। ওই শিশুটাকে নির্যাতনের কোনো প্রশ্ন, আমি 1 বছর হলে দায়িত্ব আছে, 1 বছরের মধ্যে সম্রাট নামে কোনো ডাক্তার পাঠানো হয়নি। ওখানে যদি কখনো চিকিৎসার প্রয়োজন হয় মহিলা স্টাফ দ্বারা আমি মেডিকেলে চিকিৎসা করাই, আমি অন্য কাউকে দ্বারা চিকিৎসা করাইনি। দুইজনকে আমরা উদ্ধার করি, উদ্ধার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। আর বাকি 2 জন যারা আছে তাদেরকে আমরা অনুসন্ধান করতেছি, তাদেরকে উদ্ধারের চেষ্টা করছি। এদিকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার ও দায়ীদের বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদে আরো থাকছে। Atenção esse lance, a equipa do Al Hilal marca. Incrível. 7 গোলের রুদ্ধশ্বাস ম্যাচ হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানচেস্টার সিটির 4-3 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে সৌদি ক্লাব আল হিলাল। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করছেন এনসিপি নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। আবু সাইদের পৈতৃক বাড়ি, এই মাত্রই কিন্তু এখানে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা
শহীদ আবু সাঈদের কবরের সামনে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই কবর জিয়ারত শুরু হবে এবং এই কবর জিয়ারতের মধ্যে দিয়ে মাসব্যাপী এনসিপির যে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সেটিরও সূচনা হতে যাচ্ছে। মূলত সংস্কার, বিচার ও রাজনৈতিক অবস্থানের পক্ষে জনমত তৈরির জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাবেন এনসিপি নেতাকর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে এই প্রত্যাশাই আসলে তারা রাখছেন এবং এই আজকের এই জুলাই প্রথম জুলাই হিসাবে আজকের এই কর্মসূচি এখানে শুরু হয়ে তার পরবর্তীতে কিন্তু নেতাকর্মীরা চলে যাবেন গাইবান্ধা। সেখানে একটি পদযাত্রার কথা রয়েছে এবং পদযাত্রা শেষ করে সেখান থেকে আবার চলে যাবেন রংপুরে। শহীদ আবু সাঈদের যেখানে তিনি নিহত হয়েছিলেন সেই স্থানটি পরিদর্শন করার পরে রংপুর টাউন হলে যে শহীদ মিনার, সেই শহীদ মিনার অভিমুখে একটি পদযাত্রা হবে এবং পদযাত্রার পরে সন্ধ্যার পরে গণসংযোগ করার কথা রয়েছে এনসিপি নেতাকর্মীদের। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি আবু সাঈদের বাড়ির ঠিক সামনে, তার কবরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছিলাম। তার পরিবার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে তারা চাচ্ছেন যে আবু সাঈদকে যারা হত্যা করেছিল, যারাই এর সঙ্গে যুক্ত সরাসরি এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা আবু সাঈদের হত্যার সঙ্গে যুক্ত, তাদের যেন বিচারের আওতায় আনা হয় এবং তাদের বিচার তারা দ্রুত দেখতে চান, এই প্রত্যাশায় তারা ব্যক্ত করেছেন আজকে এই প্রথম জুলাইতে এবং জাতীয় নাগরিক পার্টি আসলে এই কর্মসূচি আজকে শুরু হয়ে কিন্তু চলবে এবং এই কিছুক্ষণের মধ্যেই এই কবর জিয়ারতের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে জাতীয় নাগরিক পার্টির দেশ বলতে জুলাই পদযাত্রা কর্মসূচির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। 2024-25 অর্থ বছর শেষ হওয়ার একদিন আগ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 3,61,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,02,000 কোটি টাকা কম। ব্যবসায়ীরা বলছেন শতাংশে নয়, পরিসর বাড়িয়ে পূরণ করতে হবে রাজস্ব আদায়ের লক্ষ্য। এদিকে অর্থনীতিবিদদের আশঙ্কা, লক্ষ্যমাত্রা পূরণ না হলে নতুন অর্থ বছরে ঘাটতি আরও বাড়বে। অন্তরা সেনের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার অন্যতম চালিকা শক্তি অর্থ, যার যোগান দিয়ে থাকে জাতীয় রাজস্ব বোর্ড। সদ্য বিদায়ী অর্থ বছরে সংস্থাটির রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 4,80,000 কোটি টাকা। অর্থ বছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে করা হয় 4,63,500 কোটি টাকা। কিন্তু বছরের একদিন বাকি রেখে প্রতিষ্ঠানটির হিসাব বলছে আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 1,02,578 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে আদায় হওয়া রাজস্বের চেয়ে 5.68% কম। রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। নেতিবাচক প্রভাবের কারণ হিসেবে অনেকেই বলছেন জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যেখানে রাজস্ব আদায়ে জোর দিতে হতো কর্মকর্তাদের, সেখানে সরকার ও নিজেদের মধ্যে মতপার্থক্য তৈরি করে সৃষ্টি করা হয় অচল অবস্থা, যার প্রভাব পড়েছে অর্থ বছরের শেষ সময়ে। এমন প্রেক্ষাপটে ব্যবসায়ীরা মনে করেন করের হার না বাড়িয়ে বাড়াতে হবে পরিসর। বর্তমানে যারা ভ্যাট আর ট্যাক্স দিচ্ছে এরকম সংখ্যা যদি করি আমার মনে হয় 50টা হবে না। করের আওতা বাড়াইতে হবে, এটা হলো মূল লক্ষ্য। আওতা যদি না বাড়াইতে পারেন তাহলে এটা কোনো গভর্নমেন্ট আসলে এটা সম্ভব পারে না, অতীতেও পারে না আর সামনেও পারবে না। এদিকে রাজস্ব আদায়ের ঘাটতির প্রভাব পড়বে আর্থিক খাতে, এমনটি জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে সংকট আরো বাড়বে নতুন অর্থ বছরে। এই বছর তো আসলে একটা উচ্চায়ের মধ্যে দিয়ে সরকারকে পার করতে হয়েছে। তো এটা স্বাভাবিক, কালেকশনস টার্গেট যেটা ছিল সেটা লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগামী বছরের জন্য, যে যদি এই বছরে 1 লাখ কোটি টাকা যদি কম হয় তাহলে আগামী বছরে যে 4,99,000 কোটি টাকা টার্গেট ধরা হয়েছে এটা কিভাবে আসলে আপনার আহরণ হবে। এবং যদি আমরা এর কাছাকাছি যদি যেতে না পারি তাহলে আমাদের তো ডেফিসিট আরও বাড়বে। ব্যাংকিং খাত থেকে লোন নেওয়া বলেন, এটা আরও অনেক বেড়ে যাবে, তখন অর্থনীতি একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এনবিআর এর পরিসংখ্যান বলছে গেল 4 অর্থ বছরের কোনো বাড়ি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি সংস্থাটি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।
সংক্রমণ বাড়তে থাকায় ও সীমান্ত দিয়ে ভারত ফেরত যাত্রী প্রবেশের কারণে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে করোনা পরীক্ষা। তবে গত 3 দিনে টেস্ট করেছেন মাত্র 7 জন। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, সাম্প্রতিক সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে যাওয়া রোগীদের করোনা পজিটিভের সংখ্যাটা আসলে বৃদ্ধি পেয়েছিল এবং সেটা খুবই উদ্বেগজনক। উল্টো দিকে ভারতেও ব্যাপক হারে করোনার সংক্রমণ বেড়েছে এবং ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত ফেরত যাত্রীরা এখান দিয়ে প্রবেশ করছে। দুইটি দিক আসলে বিবেচনায় নিয়ে আগাম সতর্কতার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে গত 3 দিন আগে করোনা পরীক্ষার যে বুথ সেটি স্থাপন করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের করোনা বুথের সামনে। সেখানে আমরা গত 3 দিনের পরিসংখ্যান যদি একটু বলি, 3 দিনে মাত্র 7 জন করোনা পরীক্ষা করেছেন, যার প্রথম দিনে ছিল 1 জন, দ্বিতীয় দিনে 2 জন এবং গতকালকে 4 জন করোনা পরীক্ষা করেছেন, যাদের সবগুলোই নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত কাউকে পজিটিভ পাওয়া যায়নি। আমরা এখানকার চিকিৎসকদের সাথে কথা বলছিলাম, তাদেরকে বলছিলাম যে আসলে এত সংখ্যাটা আসলে কেন কম। তারা বলছেন যে বিভিন্ন যে সাধারণ উপসর্গগুলো, জ্বর, সর্দি, কাশি, এগুলো দেখা গেলেই আসলে তারা রোগীদেরকে করোনা পরীক্ষার জন্য যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। কিন্তু অনেকে আসলে আতঙ্ক বা ভয়ের কারণে, করোনার যেহেতু একটা ভয়াবহ অবস্থার সময় পার করেছেন এই জেলার বাসিন্দারা, যার কারণে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। সেখান থেকেই মূলত তারা করোনা পরীক্ষাতে এত বেশি আগ্রহী নয়। এবং এখানকার সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে এই বছরের যে নতুন যে ভ্যারিয়েন্ট সেটা আরও বেশি ভয়াবহ এবং সেখানে নতুন কিছু উপসর্গ দেখা গেলে তারা করোনা পরীক্ষার জন্য বলছে। তো এখন পর্যন্ত তারা এখানে আইসোলেশনের ব্যবস্থা রেখেছে, যদিও তাদের ধারণা প্রাথমিকভাবে আসলে বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য। তারপরে অক্সিজেন সহ অন্যান্য সব ধরনের সরঞ্জাম তারা সরবরাহ রেখেছেন, এমনটাই বলছিলেন এখানকার হাসপাতালের চিকিৎসকরা। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে করোনা পরীক্ষার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। এবারে দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 95 জন। পশ্চিম তীরে সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হয়েছে গুলি। শান্তি উদ্যোগে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের ঘোষণা এলেও এরই মধ্যে যুক্তরাষ্ট্র $51 কোটি অস্ত্র দিয়েছে তেল আবিবকে। গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলায় সোমবার একদিনেই প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। টানা হামলায় ধসে পড়েছে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র ও সড়ক। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। একই সময়ে পশ্চিম তীরের জেনিনে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা ধ্বংসযজ্ঞের ছবি ধারণ করছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। জেনিন শরণার্থী শিবিরে একযোগে বাড়ি, দোকান ও সড়ক ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী সেখানে 95টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়লেও ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযানের গতি কমায়নি। এরই মধ্যে আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের ঘোষণা এসেছে। হোয়াইট হাউস জানিয়েছে এটি দুজনের মধ্যে চলতি বছরের তৃতীয় সাক্ষাৎ। একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী ডারমারও বৈঠক করবেন। শান্তি চুক্তির নামে এই কূটনৈতিক প্রচেষ্টা চললেও হামাস জানিয়েছে ইসরায়েলের কাছ থেকে 4 সপ্তাহ ধরে কোনো গঠনমূলক প্রস্তাবই আসেনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলকে $51 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় 4000 JDAAM বোমা নির্দেশক কিট ও অন্যান্য বিস্ফোরণ উপাদান। পেন্টাগন বলছে ইসরায়েলের নিরাপত্তা মার্কিন স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন গাজায় বেসামরিক প্রাণহানির মধ্যেই এই চুক্তি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আগস্টে ভারতের বিপক্ষে হোম সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ে সিরিজ খেলতে বাংলাদেশে আসতে এখনও সবুজ সংকেত দেয়নি ভারত। তবে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা শেষে আসার কথা শুনিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড। এদিকে জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সফল আয়োজনের জন্য 4 সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না, এটা আলোচনা চলছে যে কিভাবে আমরা এই সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে তারা এই সিরিজটা এই মুহূর্তে না আসতে পারে, কোনো কারণে, আমাদের আলোচনা এখনও শেষ হয়ে যায়নি, তবে নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতেই হবে। আমাদের উইন্ডো খালি রেখেছি, সো আমরা চেষ্টা করবো ওই সময়টাই খেলার। তবে এখানে আলোচনা এর বেশি কিছু বলতে পারছি না, কেননা
তবে দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে, কারণ তাদের আন্ডার-23 টিম শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে। বাট আমাদের সাথে যেই পর্যায়ে আলোচনা হয়েছে এখনও আমরা আশাবাদী। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইতিহাসের বাঁক বদলে দেওয়া জুলাই শুরু, গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণের অঙ্গীকার, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, রংপুর থেকে দেশ গড়ার পদযাত্রা এনসিপির। প্রশাসন পুলিশের হাতে থাকছে না ভোট কেন্দ্র স্থাপনের ক্ষমতা, বাদ পড়েছে ইভিএম কক্ষ নির্ধারণ, নীতিমালা জারি ইসির, কর্তৃত্ব ফিরল নির্বাচন কর্মকর্তাদের হাতে। এবং জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুর দিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বাড়াতে অভিন্ন অঙ্গীকার। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।